দর্শকরা, প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন এক ব্যক্তির কাছে এসেছি যিনি বরাক উপত্যকার শিক্ষার জগতের এক উল্লেখযোগ্য নক্ষত্র আমরা বলতে পারি। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমরা এই মুহূর্তে এসেছি তারই প্রতিষ্ঠিত কলেজ ফখরুদ্দিন আলী আহমেদ ডিগ্রি কলেজে বাঁশকান্দি। এবং এই কলেজ আপনারা জানেন, এই কলেজ তিনি তৈরি করেছেন। এই কলেজের থেকে অনেক ছাত্রছাত্রী সারা বরাক উপত্যকায় উচ্চশিক্ষা নিয়েছেন এবং শিক্ষার সঙ্গে তিনি জড়িত। তিনি হলেন মুরাদ আহমেদ লস্কর এবং তিনি যে উচ্চশিক্ষিত, তিনি তিনটি মাস্টার ডিগ্রি করেছেন। এবং আপনারা, আমি কথা যখন বলবো আপনারা বুঝতেই পারবেন তার শিক্ষার পরিধি কতটুকু। আমি এখানে এসেছি শুধুমাত্র যে তার শিক্ষার বিষয়টাতে আমি এখানে আসিনি। আমার আসল উদ্দেশ্য হলো তিনি রাজনীতির অঙ্গনে প্রবেশ করতে চাইছেন। যেখানে শিক্ষিত মানুষের বা প্রকৃত শিক্ষাবিদের রাজনীতিতে এড়িয়ে চলেন, সেখানে তিনি রাজনীতিতে আসতে চাইছেন। তো আমরা তার কাছে জানতে চাইব তিনি কেন, এবং তিনি সুনাই বিধানসভা নির্বাচনে, সুনাইতে বিধানসভা 2026-এ যে নির্বাচনটা হবে সেখানে তিনি কংগ্রেস টিকিটের মনোনয়ন দাবি করেছেন। আমরা তার দাবিপত্রটি আমরা সাইডের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। তো প্রথমে অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি সুনাইতে, আপনি কেন হঠাৎ শিক্ষাবিদ হয়ে রাজনীতির অঙ্গনে আসতে চাইছেন, তা আবার সুনাইয়ের মতো একটি কেন্দ্রে? দেখুন, রাজনীতি হলো রাজনীতি, যেখান থেকে টোটাল রাষ্ট্রের সিস্টেমটাকে নিয়ন্ত্রিত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি যে এই গণতন্ত্রে, বিশেষ করে সোনাই অঞ্চলে যে পরিস্থিতি দেখা দিয়েছে, গত 35 বছরের মধ্যে যারা এখানে এমএলএ হয়ে যায়, বা বিশেষ করে আমরা যে সোনাই ছাড়াও কাছাড়ের বিভিন্ন অঞ্চলে আমরা দেখি, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং বদরপুর, বা আমরা কাটলিছড়া, এগুলো 4-5টি আসন যদি দেখি, বিশেষ করে মুসলিম মাইনরিটি সমাজে একটা একটা বিরাট পরিবর্তন এসে গেছে। যেখানে আগে আগে আমরা দেখতাম সেখানে অতি উচ্চশিক্ষিত মানুষরা রাজনীতি করতো, সেখানে অনেক এলএলবি, এলএলএম, তারপরে প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার এরা করতো। উদাহরণস্বরূপ আমি বলতে পারি আমাদের প্রফেসর ফখরুদ্দিন সাহেব, ফখরুল ইসলাম সাহেব, আমরা বলতে পারি গোলাম উসমানী সাহেব, মনিরুল চৌধুরী সাহেব, তো মরহুম মনিরুল চৌধুরী সাহেব। এছাড়া আমরা প্রফেসর মেহরাব আলী লস্কর সাহেব, আলতাফ হোসেন মিনিস্টার সাহেব, তারপরে আমাদের বদরপুরের বিধায়ক আব্দুল জলিল সাহেব, ওরা অনেক উচ্চশিক্ষিত মানুষরা এখানে রাজনীতি করেছে। কিন্তু তখন পুরা মুসলিম কমিউনিটি, যেটা প্রায় আসামের একটা বিরাট একটা পোর্শন, সেই পোর্শনকে সঠিক রাস্তা দেখাতে পেরেছে। বিভিন্ন, যখন আসাম অ্যাসেম্বলিতে যখন লেজিসলেশন হতো, সেই লেজিসলেশনে তারা একটা বিরাট অংশ নিত এবং প্রকৃত সিদ্ধান্ত মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করত। প্রায় সময় অনেকটা বিল যেটা পাস হতো দেখা যায় যেটা রাষ্ট্রের সাথে একটা ব্যালেন্স মেনটেন করতে পারত। কিন্তু অধুনা আমরা দেখছি যে আমাদের এই এতদ অঞ্চলে বিশেষ করে যে কলাপস আসেছে, বিশেষ করে মুসলিম মাইনরিটির মধ্যে কলাপস এসেছে, যেটা অন্যান্য কমিউনিটির মধ্যে এই ধরনের কলাপস আসেনি। এখন আপনি দেখবেন আমাদের 8 পাস দেখবেন আপনি এমএলএ হয়ে গিয়েছে, 9 পাস, 10 পাস, 11 পাস, কোনো হায়ার কোয়ালিফাইড মানুষগুলো এখন এমএলএ হয় না। কারণ যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাহাড় পরিমাণ অবৈধভাবে ইনকাম করে বানিয়েছে, তারাই শুধুমাত্র রাজনীতি। আচ্ছা, তাহলে কি আপনি বলতে চাইছেন যে এই যে শিক্ষিত লোকের অভাব, সেই জন্যই আপনি এই হ্যাঁ, শুনাইতে আসছেন? আমি আমি আচ্ছা, আপনি যে শিক্ষাবিদ, রাজনীতি তো আপনার জন্য নতুন জিনিস, তো এখানে আপনি কিভাবে নিজের কথা বোঝাতে পারবেন? এটাই তো আমাদের ভুল ব্যাপার, যে আপনি যদি ডক্টর হন তাহলে আপনি ডক্টরের চিকিৎসা প্র্যাকটিক্যালি করাটা উচিত। ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি রোড ব্রিজ বানানোর জন্য আপনাকেই নেওয়া উচিত। কিন্তু আমি যেখানে পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, আমি যখন পলিটিক্যাল সায়েন্স আমি পড়াই, রাষ্ট্রবিজ্ঞান পড়াই, সেটা ভারত তথা বিশ্ব রাজনীতি নিয়ে আমরা যখন আলোচনা শিক্ষা দিই ছাত্রদেরকে, আমরা কেন রাজনীতিতে যাব না? আমরা যখন আমাদের মতো বুদ্ধিজীবী মানুষরা শিক্ষা নিয়ে যখন যাবে, ঠিক একইভাবে ডক্টর যেভাবে অপারেশন করলে, সার্জারি, এমএস ডাক্তার যেভাবে সার্জারি করলে যে রিপোর্ট যেভাবে হবে, ঠিক আমরা যখন পলিটিক্সের জ্ঞান নিয়ে যখন রাজনীতির মধ্যে অংশ নিব, তখন দেখবেন যথেষ্ট রাজনীতি সমাজের মধ্যে আসবে। আপনারা দর্শক, আপনারা জানেন যে ডিলিমিটেশনের পর সোনাইয়ের ভৌগোলিক যে এলাকাটা অনেকটা পরিবর্তন হয়েছে। বাঁশকান্দি ব্লকের বাঁশকান্দি কিছু এলাকা ছাড়লে পুরো বাঁশকান্দি ব্লককে ঢুকিয়ে দেওয়া হয়েছে সোনাইতে। এর ফলে সোনাইয়ের সোনাইয়ের যে পুরনো সোনাই, যেটা মানে বরাক নদীর যে পারের যে সোনাইটা, সেটার জনসংখ্যা এবং বাঁশকান্দি ব্লকের যে নতুন অংশ ঢুকেছে এই জনসংখ্যার সমান। আপনি সেই নতুন অংশের প্রতিনিধিত্ব করছেন, বা আপনি এখানে? না,
প্রতিনিধিত্ব যখন করবো পুরা সোনাই তো করবোই, আমি বরাক উপত্যকার প্রতিনিধিত্ব করবো এবং আসামেরও প্রতিনিধিত্ব করার কিন্তু দায়িত্ব নেব। কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে সোনাইতে সবসময় যারা যারা এবার দাবিদার হচ্ছে এদের বেশিরভাগেরই বাড়ি শিলচরে। এই সম্পর্কে আপনার কিছু বক্তব্য হ্যাঁ, আছে? আমার বক্তব্য থাকবে না কেন? আপনার চিন্তা করুন, শিলচর শহরে, শিলচরের কনস্টিটিউন্সি 90,000 মুসলিম ভোটার আছে। ওনারা সবাই শিলচর থেকে এসে আমাদের উপরে ডমিনেন্স করবে। এবং বিশেষ করে শিলচর যদি বলি তাহলে দেখবেন কনকপুর এরিয়ার মধ্যে থেকে সবাই আসছে। এরা, কনকপুর এমন এক জায়গা, আগে ছিল এখানে শিক্ষা দীক্ষা ছিল, কিন্তু পরবর্তীতে এরা এখন কিছু নেই, ওরা পিছনের জমি জায়গা সব বিক্রি করে এখন ওরা রাজনীতি বা গাড়ি ঘোড়া এগুলো খরিদ করে মানুষের সামনে আসে। কিন্তু আমরা তো এই অঞ্চলের মানুষ জমিদার মানুষ, কারণ আমাদের সামনেও জমি আছে, পিছনেও জমি আছে। আমরা তো হাল চাষও করতে পারি, খেতে কৃষি ব্যবস্থা করতে পারি। আমাদের সাথে, আমাদের উপরে ওরা চায় যে ডমিনেন্স ক্রিয়েট করবে, সেটা আমরা কেন মানবো? আমরা তো কখনই মানবো না এটা। দর্শকরা, আপনারা সুনাই রাজনীতি যদি কিছুটা অনুধাবন করেন তাহলে এই যে প্রিন্সিপাল সাহেব যে কথাগুলো বলছেন একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। অর্থাৎ সুনাইতে, সুনাই বিধানসভা যে এলাকাটা রয়েছে এখানে এতদিন যে সুনাইয়ের বা শিলচরের যে একটা প্রভাব ছিল সেটাকে মুক্ত করার জন্য তিনি যে ডাকটা দিচ্ছেন, এটাতে আপনি কতটুকু ফলপ্রসূ হবে? হ্যাঁ, আমরা ফলপ্রসূ হব, কারণ আমাদের যে ভোটাররা 50 বৎসর 32 নম্বর সার্কেল এবং লক্ষ্মীপুর এরিয়া, দুটা অংশের মানুষ, এবং আমাদের বাগপুর যেটা নিয়ারগাম আলগাম, আমরা একটা রোডের জন্য যখন যে এই রাস্তা কাজের জন্য যেতাম তাহলে বলতো এটা হলো লক্ষ্মীপুর কনস্টিটিউন্সি, আর পরের জায়গাটা হলো উদালবন কনস্টিটিউন্সি, আর পরে হলো আপনি শিলচর কনস্টিটিউন্সি বা সোনাই কনস্টিটিউন্সি। এইভাবে তিনটা কনস্টিটিউন্সি মিলিয়ে একটা রাস্তা হতো, সেটা আমরা অনেক ভুক্তভোগী ছিলাম। এবং 50 বৎসর থেকে আমরা শিলচরের রাজনীতির দাপটে বা আমরা লক্ষ্মীপুরের রাজনীতির দাপটে আমরা চলেছিলাম। আমরা সেই গুলামি থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমাদের জনগণ সচেষ্ট হবে। সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং তিনি বলছেন যে এই যে রাজনীতির যে এই প্রথম বাসকান্দির মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাচ্ছেন, কারণ তারা 3টি বিধানসভা আসনে বিভক্ত ছিলেন, এবার তারা এক জায়গায় এসেছেন। এবং এটা, এই যে এক জায়গায় আসাটা কি আগামী বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? নিশ্চিত প্রভাব ফেলবে। অন্তত যদি সোনাই কনস্টিটিউন্সিতে যে এখান থেকে যে একজন বাসকান্দি অঞ্চলের একজন মানুষ ক্যান্ডিডেট হবে, এটা নিশ্চিত। আপনি জনগণের সম্মুখে আলোচনা করেন, আপনি যান দেখবেন জনগণ কি চায়। জনগণ চায় যে, আমরা দীর্ঘদিন একটা অনেক চাপের মধ্যে ছিলাম, তিনটা কনস্টিটিউন্সি বিভক্ত ছিল, আমাদের কোনো কাজ করতে তাহলে কেউ লক্ষ্মীপুরের অংশে চলে যেত, কেউ উদারবন্দে যেত, কেউ সোনাইতে যেত। তো আমি বলতে ভুল হয়েছে, তিনটা না, চারটা অংশ, যেটা উদারবন্দে ছিল। চারটা অঞ্চলের মানুষ যখন এখন 50 বৎসরে আমরা এটাতে মুক্তি পাচ্ছি, আমরা এই সুযোগ কেন হারাবো? এবং এবং আমরা সেটা বলা, প্রায় 80,000 নতুন আমরা ভোটার ঢুকেছি। আর পুরানা ছিল বাগপুর নিয়ারগ্রামের আর আবার বাদ্রি বস্তি, বাদ্রিপাড়ের, সেটা মিললে আমরা প্রায় 14,000 প্লাস হয়ে যায়। তাহলে 94,000 বা 93,000 ভোটার আমরা এখানে আছি। এবং আমাদের অন্য অংশে যেটা আছে, সোনাইয়ের অন্যান্য অঞ্চল যেগুলো আছে, সেখানে মানুষগুলা, এরাও অনেক কঠিন সময়ের মধ্যে তারা দিন অতিবাহিত করেছে, তারা সঠিক নেতৃত্ব পায়নি। আমরা এখান থেকে যদি সঠিক নেতৃত্ব দিতে পারি, তারা কেন সমর্থন দিবে না? তারা তো সোনাইবাসীকে সমর্থন দেওয়ার চেষ্টা করবে। শিলচরবাসী এখান থেকে যাবে, তারা গিয়ে এখানে রাজনীতি করবে। তারা যদি এত বড় রাজনীতি, বিদগ্ধ রাজনীতিবিদ, তারা যদি, যারা এক্সপিরিয়েন্স রাজনীতিবিদ, আমরা বলবো ওরা তো অনেক জিতেছে শিলচর থেকে, ওরা এখন শিলচর এসে, কংগ্রেসের অনেকগুলো, কংগ্রেসেরও আছেন, অন্যান্য দলেরও আছেন, তাদেরকে আমরা অনুরোধ করবো, আপনারা, হ্যাঁ, জুফরান মামদানির মতো শিলচর শহরে আপনার রাজনীতি করেন, মেয়র হয়ে যান। হ্যাঁ, তারপরে না পারলে শিলচর কনস্টিটিউন্সির 90,000 মুসলিম ভোটার আছে, আপনারা মুসলিম ক্যান্ডিডেট, আপনারা এক্সপিরিয়েন্স বানো, আপনারা ইলেকশন খেলেন, তাহলে আপনাদের মাপ পেয়ে যাবেন। এখানে কেন আসে শোনাইতে আমাদেরকে, আমাদেরকে আপনারা কথা প্রভাব ঘটাবেন, আমাদের উপর আপনারা যে রাজনীতি করবেন? দর্শকরা, বিষয়টা অত্যন্ত, আপনারা দেখতে পাচ্ছেন তার কথাই আপনারা দেখতে পাচ্ছেন তিনি কতটুকু উত্তেজিত, এবং এই বিষয়টা এবার এই সুনাই নির্বাচনে বা আগামীতে অনেকটাই প্রভাব ফেলবে। আচ্ছা, এবার আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি একটু আপনার শিক্ষা, আপনার সামাজিক কাজ, এইসব খুব সংক্ষেপে একটু জনগণের সামনে তুলে দেখুন, আমি গ্রামের ছেলে, এখানে আমি জন্মগ্রহণ করেছি, এখানে আমি অনেক কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম। শুধু যে আমি দুটো কলেজ করেছি এটা না, আপনি এটা লম্বা হয়ে যাবে, আমার টোটাল লাইফটা সোশ্যাল সার্ভিস করেছি। তার মধ্যে আপনাদের শিলচর শহরে যেটা এখন মুর্শিদুল আলম একাডেমি আছে, সেটাও আমার আমার হাতে গড়া বলতে গেলে। সুধারণ চৌধুরীকে আমি নিয়ে এসেছি, আমার আলাজার কলেজিয়েট ইংলিশ স্কুল ওনাকে দিয়ে সেই মুর্শিদুল আলম একাডেমি হলো। এখানে দুটা কলেজ করলাম, মৌলানা আহমেদ আলী কলেজ, ফখরুদ্দিন আলী আহমেদ ডিগ্রি কলেজ। আরো অনেক এডুকেশনের ব্যবস্থাপনার জন্য আমি এগিয়ে যাচ্ছি, বিএড কলেজ করব। তারপরে আমি সাইবার সিকিউরিটি বা আমরা অনেকগুলো প্ল্যানিং নিয়েছি, আমরা হেলথের হেলথ কলেজ খুলবো। বিশেষ করে আমরা এগ্রিকালচার ইনস্টিটিউশন খুলবো।
হ্যাঁ, জব ওরিয়েন্টেড কোর্সগুলো খোলার জন্য আমি প্ল্যানিং নিয়েছি। সামাজিকতা তো আমি ছোটবেলা থেকে এখানে জন্মেছি, এখানে সব মানুষের দুঃখে সুখে আমি থাকি। আর শিক্ষাগত যোগ্যতা, আমি এই অঞ্চলে পড়াশোনা করে কাছাড় কলেজে পড়েছি, তারপরে কাছাড় কলেজে পলিটিক্যাল সায়েন্সে অনার্স ছিল, তারপরে মাস্টার্স করেছি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে, তার পরবর্তীতে আমি ইকোনমিক্সে মাস্টার্স করেছি, আমি রেগুলার করেছি, তারপরে আমি হিস্ট্রিতে মাস্টার্স করেছি, তারপরে এখন আমার পিএইচডি ফাইনাল পজিশনে আছে, নিশ্চয়ই আমার এটাও ডিক্লারেশন হয়ে যাবে। আমি পড়াশোনায় কোনোদিনও আমি সময় নষ্ট করিনি, সবসময় পড়াশোনা করছিলাম এবং সমাজের সেবায় আচ্ছা, আমি ব্রতী ছিলাম। আমি শেষ প্রশ্ন শেষ দিকে ফিরে যাচ্ছি। হ্যাঁ, আপনি ধরুন আপনি সুনায়ের কোন সমস্যাটাকে প্রাধান্য দেবেন যদি আপনি মনে করুন টিকিট পেয়ে গেলেন, নির্বাচিত হয়ে গেলেন, সুনায়ের বিধানসভা এলাকার কোন সমস্যাটাকে আপনি বেশি প্রাধান্য দেবেন? দেখুন, সোনাইয়ের একটা জ্বলন্ত সমস্যা হলো এখানে যুব প্রজন্মরা চাকরি থেকে বঞ্চিত। বিশেষ করে এখানে যে এডুকেশন যেটা আছে, যে এডুকেশনের মধ্যে আমরা যে জেনারেল এডুকেশন দিই তাতে জব ওরিয়েন্টেশন এডুকেশন নেই। তাই আমি জব ওরিয়েন্টেড কলেজগুলো খোলার জন্য আমি চেষ্টা করব, যাতে ছেলেগুলার, যুব প্রজন্মরা পড়াশোনা করে নিজে নিজে সেলফ এমপ্লয়মেন্ট বাইর করতে পারে। এরপরে রাস্তাঘাট যেটা আছে, রাস্তাঘাটকে আরো উন্নতি করার জন্য চেষ্টা করব। আমাদের যে সরকারি ফান্ডগুলোকে এগ্রিকালচারাল ইনস্টিটিউশনের মাধ্যমে দিয়ে বিভিন্ন জায়গাতে ক্ষেত কৃষি কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটা শিক্ষা দিব। তারপরে আমরা হেলথ ক্যাম্প, হেলথের বিভিন্ন সেন্টারগুলো খুলে বা যেগুলো চলছে সেগুলোর মধ্যে যেগুলো এটাকে উন্নতিকরণ করার চেষ্টা করব। হ্যাঁ, এটাই হলে আমাদের মেইন, আমরা গুরুত্ব দিব। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শেষ পর্যায়ে আপনি সুনায়ের জনগণের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে সেটা আপনি দিতে পারেন। আমি সোনালী জনগণকে একটি কথা বলবো, আমরা পুরানা বা আমরা এই আমরা সংযোজিত সোনাইবাসী এবং আগের যেটা সোনাইবাসী দুটাকে সম্মুখে রেখে আমি বলছি, আমরা যেটা ভুল করেছি আর যেন আমরা ভুল না করি। আমরা সবাই মিলেমিশে, হ্যাঁ, উভয় এরিয়ার সোনাইবাসী মিলে আমরা আমাদের অঞ্চলের একজন প্রতিনিধিকে আমরা নির্বাচিত করি, এবং আমরা যদি এই ধরনের প্রতিনিধি নির্বাচিত করতে পারি তো ওরা ওরা আমাদের চিন্তা করবে। আর যারা শহর থেকে আসে তাদেরকে শহরে মেয়র বা শহরে ইলেকশনের জন্য তাদেরকে আমরা উৎসাহিত করি, তারা ওদিকেই থাকুক আর আমরা আমাদের এখানে কাজ করি। ধন্যবাদ।